নমস্কার সবাইকে, নলেজ জার্মিনেশনের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের যে ভিডিওটা বিশেষ করে এটা তাদের জন্য যাদের রিসেন্ট এক্সামিনেশন রয়েছে। যেমন ধরো অনেকগুলো এক্সামিনেশনকেই এই টপিকটা কভার করবে। যেমন রিসেন্ট এসএসসি হওয়ার আছে, আচ্ছা নিট হওয়ার আছে, আচ্ছা এএনএম জিএনএম হওয়ার আছে। তো প্রচুর পরীক্ষা আছে। এছাড়া ক্লাস 12-এর ফাইনাল পরীক্ষা হওয়ার আছে, মানে সেমিস্টারের যে এন্ড সেম হওয়ার আছে। তো এটা একটা এমন টপিক যে টপিকটা অনেক কিছুকে একসাথে কভার করতে পারে, অনেক পরীক্ষার সিলেবাসের অংশ, যেটা হচ্ছে মিউটেশন। আমি এই টপিকটা চেষ্টা করব সহজ করে রিপ্রেজেন্ট করার। এই যে লেখা নোটটা আমি এই নোটের সাহায্যে এই জন্যই পড়াচ্ছি যাতে সময়টা কম লাগে। লিখে পড়ালে অটোমেটিক টাইমটা অনেক বেশি হয়ে যায়, আর সবার কাছে যত কম সময়ে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা যায় ততটাই ভালো সবার ক্ষেত্রে সেটা। তো প্রথমেই বলি, আমি প্রথমেই লিখলাম এসএসসি। আমি যেসব দাদা দিদিরা পরীক্ষা দেবে, সম্ভবত পরীক্ষা সবাইকেই দিতে হচ্ছে, মানে হয়তো যারা নতুন, আমরা কেউ নতুন যারা দিতে পাবে না, বাট যারা দিতে পারবে, মানে সেই 22 লাখের সবাইকেই আমি অ্যাড্রেস করার চেষ্টা করছি। 22 লাখের মধ্যে যারা বায়োলজি দিচ্ছে, আমি সবাইকেই জানি, সবাই অনেক ভালোভাবে প্রিপারেশন নিয়ে, মানে প্রিপারেশন রয়েছে সবার। তা সত্ত্বেও যদি এমন কেউ আছেন বা আছো তোমাদের মধ্যে যে একটু আধটু ভুলে গেছো টপিকগুলো, তো তাদের জন্য, প্লাস আমার যে স্টুডেন্টরা রয়েছে এএনএম জিএনএমের এবং নিটের এইচএসের, তাদের জন্য এই টপিকটা আমি চেষ্টা করছি সহজ করে বুঝিয়ে দেওয়ার। এসএসসির যারা স্টুডেন্ট, সেই সব দাদা দিদিদের মনে হয় লিখে পরীক্ষা দিতে হবে। তো এই নোটটা ওই জন্য আমি আমার বানানো নোটটা দেখাচ্ছি, শেয়ার করছি, যাতে তোমাদের একটু সুবিধা হয়। আর যাদের আরও ভালো প্রিপারেশন হয়ে আছে বা নোটসটা আরও ভালোভাবে লেখা আছে, তাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে তোমরা এখান থেকে যদি কোনো পয়েন্ট থাকো তো অ্যাড অন করে নিতে পারো, আর অবভিয়াসলি একটা রিভিশন তো হয়েই যাবে। সো সবার উদ্দেশ্যে আমি শুরু করছি, ঠিক আছে? আর যদি মনে হয় কারোর যে এটাতে আরও কিছু অ্যাড অন করা যায়, কমেন্টে লিখতেও পারো। আচ্ছা, ঠিক আছে। তো আজকে যে টপিক হচ্ছে সেটা হচ্ছে মিউটেশন। মিউটেশন একটা ইম্পর্ট্যান্ট টপিক, ঠিক আছে? মলিকিউলার বায়োলজিতে জেনেটিক্সের পরে আমাদের মিউটেশন, মানে জেনেটিক্সের একটা কনসেপ্ট যদি থাকে, তারপরে মিউটেশন পড়লে একটু সুবিধা হয়। বিশেষ করে জিনের কনসেপ্ট, ডিএনএর কনসেপ্ট, নিউক্লিওটাইডের কনসেপ্ট, এই সব কনসেপ্টগুলো খুব দরকার হয়। তো ডিএনএ আমরা জানি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এবং এই ডিএনএ যে দিয়ে তৈরি হয়, এক একটা ডিএনএ দুটো স্ট্যান্ড, এক একটা স্ট্যান্ডে দু সাইডে যদি এখানে এ থাকে তো এখানে টি থাকে। এ আর টি এরা হচ্ছে নিউক্লিওটাইড দুটো গ্রুপে থাকে। একটা গ্রুপ হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিনের মধ্যে এ আর জি পড়ে, পাইরিমিডিনের মধ্যে সিইউটি কাট পড়ে, সাইটোসিন, ইউরাসিল আর থাইমিন। যার মধ্যে ইউরাসিল কিন্তু ডিএনএতে থাকে না, থাকে মাত্র আরএনএর ক্ষেত্রে। যাই হোক, এইটা গেল বেসিক জায়গা, এইটুকুটা আশা করছি সবাই জানে। যেটুকু ইনফরমেশন দরকার সেটা হচ্ছে 1901 সালে হুগো দ্য ভ্রিস এই প্রথম মিউটেশন সম্পর্কে একটা কনসেপ্ট দিয়েছিলেন, এবং এটা অবজার্ভ করা হয়েছিল গাছের মধ্যে, যেটার নাম হচ্ছে ইভিনিং প্রাইমোস, ঠিক আছে? মিউটেশন হচ্ছে এমন একটা জিনিস যে নর্মাল যা কিছু রয়েছে আমাদের মধ্যে, ঠিক আছে, আমাদের মধ্যে ইন দ্য সেন্স আমাদের যে ডিএনএ, সেই ডিএনএর মধ্যে নর্মাল যে সিকোয়েন্স রয়েছে, সেই সিকোয়েন্সে যদি কোনো রকম পরিবর্তন হয়ে থাকে, আমাদের নর্মাল জিনের সিকোয়েন্সে যদি কোনো রকম পরিবর্তন হয়ে থাকে, এবং তার সেই পরিবর্তনের একটা সাধারণ জিন রয়েছে, জিন মানে একটা ডিএনএ রয়েছে, সেই ডিএনএর একটা নির্দিষ্ট এরিয়াকে, ধরো এখান থেকে এত দূর অবধি হচ্ছে জিন, ঠিক আছে? তো বাকি অংশটা জিন নয়, নাও হতে পারে, ঠিক আছে? নিউক্লিওটাইড দিয়ে তৈরি হতে পারে, বাট সেটা জিন নাও হতে পারে। জিন হচ্ছে এইটুকু অংশ, লেটস সাপোজ। সেই জিন যে নিউক্লিওটাইড দিয়ে তৈরি,
হতেই পারে। ধরো আমি যদি এই জায়গাটাকে আরেকবার লিখি, এইখান থেকে এত দূর অবধি, এখানে নিউক্লিওটাইড হচ্ছে ATGCCAT, এটা নর্মাল নিউক্লিওটাইড, এবং এই জিনটার নিউক্লিওটাইডের সিকোয়েন্স। লেটস সাপোজ যে এই জিনটার জন্য হয়তো একটা প্রোটিন তৈরি হবে, যে প্রোটিনটার নাম ইনসুলিন, নাও হতে পারে, মানে হয়তো এটা সিকোয়েন্স না, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি ইনসুলিন, ঠিক আছে। ইনসুলিন নামক একটা প্রোটিন যদি এই সিকোয়েন্সটার জন্য তৈরি হয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে জিন বলতে পারি। বাট ঘটনা হচ্ছে যে কোনো রকমভাবে কোনো সমস্যার জন্য যদি এই সিকোয়েন্সের কোনো একটা নিউক্লিওটাইডের কোনো পরিবর্তন হয়ে যায়, বা পুরো অনেকগুলো নিউক্লিওটাইডের কোনো পরিবর্তন হয়ে যায়, বা এই পুরো জিনের পুরো পোর্শনটা, ক্রোমোজোমের পুরো অংশটার কোনো পরিবর্তন হয়ে যায়, বা টোটাল ক্রোমোজোমটার কোনো পরিবর্তন হয়ে যায়, বা পুরো সেট অফ ক্রোমোজোমের কোনো পরিবর্তন হয়ে যায়, বা কোনো মানে যে প্লয়েডিতে আছে তার যদি কোনো পরিবর্তন হয়ে যায়, এই সমস্ত কিছুর জন্যই, এই সমস্ত কিছুর পরিবর্তনকেই আমরা যে টার্মে ডাকবো সেটাই হচ্ছে মিউটেশন। মিউটেশন মানে নিছকই পরিবর্তন, মিউটেশন মানে নিছকই পরিবর্তন, মিউটেশন হচ্ছে জিন এর পরিবর্তন, ঠিক আছে। মিউটেশন মানে নর্মাল যেটা, সেই নর্মালটা থাকবে না, তার মধ্যে কিছু পরিবর্তন। এইবারে একটা প্রশ্ন আসে আমাদের, যে পরিবর্তন যদি হয়, মিউটেশন যদি হয়ে থাকে, তাহলে কি ভালো না খারাপ? এটা একটা দারুণ প্রশ্ন। মিউটেশনের ফলে ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে, ঠিক আছে। কিছু ক্ষেত্রে মিউটেশনের ফলে আমরা অনেক ভালো কিছুও দেখতে পেরেছি। ধরো একটা নর্মাল জিন ছিল, সেই জিনের মিউটেশন হয়ে সেই জিনের কিছু পরিবর্তন হয়, এবং দেখা গেছে যে অফস্প্রিং তৈরি হয়েছে, সেটা তার ইভলিউশনে অনেক ভালো কাজে লেগেছে। আমরা এরকমভাবে বলতে পারি এক্সাম্পল হিসেবে, যে ধরো একটা সময় যারা আমাদের থেকে পুরনো জীব ছিল, ঠিক আছে, তাদের যে হার্ট ছিল, হার্টটা দুটো প্রকোষ্ঠ ছিল, সেটা তখনের জন্য নর্মাল ছিল। পরে সময়ের সাথে সাথে সেই হার্টটা মিউটেশন হয় এবং তার পরিবর্তন হয়ে এখনকার যে হার্ট, সেখানে কিন্তু 4টা প্রকোষ্ঠ রয়েছে, সেখানে কিন্তু 4টা প্রকোষ্ঠ, এবং দেখা গেছে এখনের যে হৃৎপিণ্ড সে আরও ভালো কাজ করে, শুদ্ধ এবং যেটা ডিঅক্সিজেনেটেড মানে খারাপ রক্ত, এই দুটো রক্তকে ঠিকভাবে আলাদা করে রেখে আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তো এটা যেমনি একটা ভালো মিউটেশন, তেমনি কিছু খারাপ মিউটেশনও আছে। যেমন আমাদের কিছু রোগ, যেমন ডাউন সিনড্রোম, ঠিক আছে, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, সিকেল সেল অ্যানিমিয়া, এইসব রোগের জন্য কিন্তু আমরা দেখেছি, এইসব রোগে যেটা হয়ে থাকে যে মিউটেশনের জন্যই এই ধরনের রোগ কিন্তু হয়েছে। সো আমরা মিউটেশন ভালো না খারাপ সেটা কিন্তু সেই ঘটনার পরেই আমরা বলতে পারবো, এবং র্যান্ডম মিউটেশন কিন্তু চলতে থাকে। মিউটেশন কখন হয় না, দেখো মিউটেশন হয় একটা নির্দিষ্ট সময়ে যখন মিওসিস হয়। তাহলে যখন মিওসিস হচ্ছে তখন কিন্তু মিউটেশন হওয়ার একটা চান্স থাকে। যখন ক্রসিং ওভার হয় তখন মিউটেশন হওয়ার একটা চান্স থাকে। এছাড়া আরও বিভিন্ন সময়, যেমন রেপ্লিকেশনের সময়, আচ্ছা ট্রান্সক্রিপশনের সময়, ট্রান্সলেশনের সময় মিউটেশন হতেই পারে। তার মধ্যে রেপ্লিকেশনের যে মিউটেশনটা, সেটা পার্মানেন্ট মিউটেশন হয়ে যায়, কেন কি এখানে ডিএনএ থেকে ডিএনএ হয়, রেপ্লিকেশনে ডিএনএ থেকে ডিএনএ হয়, তাহলে এটা থেকেই যায় এই পরিবর্তনটা, ঠিক আছে। এটা হলো ঘটনা। এইবারে চলে আসি মিউটেশনের টাইপস অফ মিউটেশনে, যে ধরনের মিউটেশন হয় না। 2 ধরনের মেজরলি মিউটেশন হয়। একটা হচ্ছে জিন বা পয়েন্ট মিউটেশন, যেটা খুব ক্ষুদ্র জায়গার মধ্যে বা ক্ষুদ্র জিনিস নিয়ে হয়ে যায়, যেমন শুধুমাত্র নিউক্লিওটাইডরাই এখানে কাজ করে, ঠিক আছে। নিউক্লিওটাইড দিকে নিয়ে যে মিউটেশনটা হয়ে থাকে সেটাকে আমরা জিন বা পয়েন্ট মিউটেশন বলতে পারি। আরেকটা হয় যে ক্রোমোজোমাল মিউটেশন, একে ক্রোমোজোমাল অ্যাবরেশনও বলা হয়। ক্রোমোজোমাল মিউটেশনটা যেটা হচ্ছে, ক্রোমোজোমাল মিউটেশন, সেটা একটা ক্রোমোজোম পুরোটাকে ইন্ডিকেট করা হয়, মানে এটা একটা ব্রড লেভেলের হয়। আইদার
পুরো ক্রোমোজোমের কোনো একটা ক্রোমোজোম থাকবে না, বা যতটা সেট থাকে সেটের মধ্যে কিছু যুক্ত বা বিযুক্ত হতে পারে, তখন সেটাকে আমরা ক্রোমোজোমাল মিউটেশন বলে থাকি। বেশ, তাহলে আমরা এইবারে প্রত্যেকটা জিনিসকে, ভিডিওটা কিন্তু খুব বড় হবে, ঠিক আছে, বড় এই জন্যই হবে কেন কি আমি চেষ্টা করব এই ভিডিওতে পুরো মিউটেশনটাকে কভার করার। আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে জিন মিউটেশন। জিন মিউটেশন হচ্ছে, আমি একটু আগেই বললাম যে জিন মিউটেশন মানে কিন্তু জিনিসটা খুব সংক্ষেপে, খুব অল্প জিনিস নিয়ে, অল্প মানেই হচ্ছে ধরো ওই একটা নিউক্লিওটাইড কিংবা 2-3টা নিউক্লিওটাইড সরে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বা সেটা আবার উল্টো দিকে হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো জিন বা অ্যালিল বা ডিএনএ, ঠিক আছে, জিন, অ্যালিল বা ডিএনএর এক বা একাধিক নিউক্লিওটাইডের যে পরিবর্তন ঘটে তাকে আমরা জিন মিউটেশন বলে থাকি, ঠিক আছে। তো এখানে একটা পয়েন্ট আছে যেটা আমিও মেনশন করে দিয়েছি, ঠিক আছে, যে সব পয়েন্ট মিউটেশন জিন মিউটেশন, বাট সব জিন মিউটেশন পয়েন্ট মিউটেশন নয়। এইবারে এখানে একটা জায়গা, যে পয়েন্ট মিউটেশন আর জিন মিউটেশনকে আমরা একই জিনিস বলছি, তবু কেন এখানে এই ধরনের কথা বলা হচ্ছে? দেখো, পয়েন্ট মিউটেশন স্পেসিফিক একটা বা দুটো নিউক্লিওটাইডকে বলা হচ্ছে, ঠিক আছে। নিউক্লিওটাইডের জায়গায় যদি একটা বা দুটো নিউক্লিওটাইডের যদি কোনো পরিবর্তন হয়ে যায়, লেটস সাপোজ GAU আছে, GAG আছে, সেই জায়গায় যদি GUG হয়ে যায়, তখন সেটাকে আমরা পয়েন্ট মিউটেশন বলছি। বাট জিন মিউটেশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটু আরেকটু বড় হয়ে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে হয়তো ধরো ATGC CC এর মধ্যে CCC পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে, বা হয়তো ATG পরিবর্তন হয়ে GTA হয়ে গেল। তো এই ধরনের জায়গাগুলোকে, তার জন্য অনেক সময় জিন মিউটেশন বড় আকারের হয়, তার জন্য একে আমরা পয়েন্ট মিউটেশনে নিতে পারি না। বাট পয়েন্ট মিউটেশন যেহেতু ক্ষুদ্র আকারের হয়, তার জন্য একে জিন মিউটেশন আমরা বলি, ঠিক আছে। তো এইবারে আমরা একটু দেখব যে জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন কত ধরনের হয়ে থাকে, ঠিক আছে। টাইপস অফ জিন মিউটেশন, তার মধ্যে একটা হচ্ছে সাবস্টিটিউশন মিউটেশন, একটা হচ্ছে ফ্রেন্ডশিপ মিউটেশন। এই দুটোকে আমরা একটু ডিটেলসে দেখব। সাবস্টিটিউশন মিউটেশনকে আমরা বাংলায় প্রতিস্থাপনও বলি, ঠিক আছে, এবং এটা দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ট্রানজিশন মিউটেশন আর একটা হচ্ছে ট্রান্সভার্সন মিউটেশন। দুটো জিনিসই আমাদেরকে একটু বুঝতে হবে। সাবস্টিটিউশন মিউটেশন বা প্রতিস্থাপনের ক্ষেত্রে এখানে প্রতিস্থাপিত হয় কে না, এখানে কোনো একটা নিউক্লিওটাইড প্রতিস্থাপিত হয়ে যায়, মানে লেটস সাপোজ A আর T আছে, সেই A কিংবা T G কিংবা C দ্বারা প্রতিস্থাপিত যদি হয়ে যায়, তখন সেটাকে আমরা সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বলে থাকি। এটাকেও আবার আমরা 2-3 ভাগে ভাগ করতে পারি। তো সাবস্টিটিউশনকে আমরা 2 ভাগে ভাগ করেছি মেজরলি। সাবস্টিটিউশনকে আমরা, এই ধরনের মিউটেশনকে আমরা মেজরলি 2 ভাগে ভাগ করেছি। একটা করেছি ট্রানজিশন মিউটেশন, একটা করেছি ট্রান্সভার্স মিউটেশন। দুটোর মধ্যে কী পার্থক্য এটা একটু দেখে নিই, এবং নোটসের সাথে সাথে আমি আলোচনা করে যাচ্ছি, ঠিক আছে। কেউ চাইলে নোট ডাউনও করে নিতে পারো, নাইলে তো রইলই ভিডিওটা, ঠিক আছে। তো ট্রানজিশন মিউটেশন, যেটা ট্রানজিশনে এখানে স্পেসিফিক্যালি একটা কথা বলা হয়েছে, যেটা হচ্ছে যে ধরো একটা ডিএনএ আছে, আমি ডিএনএটাকে যদি এইভাবে লিখি এবং এই দুটো নিউক্লিওটাইডকে আমি ইন্ডিকেট করছি, ঠিক আছে। AT এর এইদিকে অপোজিটে থাকবে T আর T এর অপোজিটে থাকবে A। তো এইটুকু সিকোয়েন্স রয়েছে, এই সিকোয়েন্সটা কোনোভাবে যদি এর মিউটেশন হয়ে যায়, বাট এখানে কন্ডিশন অ্যাপ্লাই আছে যে এর মিউটেশন হবে, বাট এখানে যেমন A পিউরিনের মধ্যে পড়ে, তাই যখন মিউটেশন হয়ে যাবে এর জায়গায়, মানে সাইটোসিন, ইউরাসিল তো হবে না, বা থাইমিন হলে চলবে না, এখানে কিন্তু জিকে আসতে হবে। মানে সহজ করে যদি এক কথায় বলা যায়, তাহলে পিউরিনের জায়গায় পিউরিনকেই আসতে হবে, মানে A কিংবা G এর জায়গায় A কিংবা Gকেই আসতে হবে। তখন এটাকে ট্রানজিশন মিউটেশন বলবো, যেটা সাবস্টিটিউশন মিউটেশনের আন্ডারে। একইভাবে আরেকবার বলতে পারি যে পিরিমিডিন যদি কোথাও থাকে, লেটস সাপোজ যে এখানে
তুমি ধরো টি আছে, তো টি যদি মিউটেট হয় সে কিন্তু সি দ্বারাই মিউটেট হবে, সেখানে কিন্তু এ বা জি করতে পারবে না তাকে। মিউটেশনটাও কিন্তু তার নিজের টাইপসের মধ্যেই হবে, মানে পিউরিন দ্বারা এবং পিরিমিডিনের দ্বারা। যদি এইভাবে হয়ে থাকে তবেই তাকে আমরা ট্রানজিশন মিউটেশন বলবো, আদারওয়াইজ বলবো না। আশা করছি বোঝা গেল ব্যাপারটা। তাহলে একে ভাষায় কিভাবে বলবো? ভাষায় এইভাবে বলতে পারি যে যখন একই ধরনের বেস একে অপরকে প্রতিস্থাপিত করে, যেমন পিউরিন এআরজিকে প্রতিস্থাপিত করছে, বা পিরিমিডিন সিইউটিকে প্রতিস্থাপিত করছে, তখন এই ঘটনাটা আমরা এই ঘটনাটা প্রযোজ্য বা উল্লেখ্য। অ্যাট দ্য সেম টাইম এই একই জিনিস একটু অন্যরকমভাবে আমরা দেখতে পাবো। এতক্ষণ যেটা আমরা একই মধ্যে রেখেছিলাম এখন সেটা পরিবর্তন হয়ে অন্যের মধ্যে হয়ে যায়, মানে পিরিমিডিন থাকলে সেটা প্রতিস্থাপিত হবে পিউরিন দ্বারা। তার মানে পিরিমিডিন হচ্ছে সিআরটি পাইরিমিডিন, আর পিউরিন হচ্ছে এআরজি। তাহলে লেটস সাপোজ যে এখানে ধরো এখানে কে আছে, দেখো এখানে এ আছে, তাহলে এ প্রতিস্থাপিত হচ্ছে, এখানে প্রতিস্থাপিত হচ্ছে এ, ঠিক আছে। তাহলে এ প্রতিস্থাপিত হচ্ছে কাকে দ্বারা? টি দ্বারা। এখানে কিন্তু এ এর জায়গায় কে চলে আসবে? টি। আচ্ছা, টি এর জায়গায় কে চলে আসবে? টি এর জায়গায় জি চলে আসবে, জি এর জায়গায় কে চলে আসবে? সি চলে আসবে। মানে পিউরিন কখনোই পিউরিন দ্বারা প্রতিস্থাপিত হবে না, আর পিরিমিডিন দ্বারা হবে না। পিউরিনকে পিরিমিডিন দ্বারা আর পিরিমিডিনকে পিউরিন দ্বারা প্রতিস্থাপিত যদি হয়, যে মিউটেশনে হবে তাকেই আমরা কি বলবো? সেই ধরনের মিউটেশনকে বা সেই ধরনের পয়েন্ট মিউটেশনকে আমরা ট্রান্সভার্সন বলবো। সো এইটুকুই পার্থক্য দুটোর মধ্যে। দুটোই কার আন্ডারে পড়ছে? সাবস্টিটিউশনের আন্ডারে পড়ছে, ঠিক আছে। তো এখানে বলছে দেখো যে যখন এক ধরনের নিউক্লিওটাইড অন্য ধরনের নিউক্লিওটাইডের দ্বারা প্রতিস্থাপিত হয়, এক ধরনের অন্য ধরনের দ্বারা, তখন তাকে ট্রান্সভার্সন বলছে। এই ধরনের একটা এক্সাম্পল রয়েছে কার মধ্যে? এই সাবস্টিটিউশন মিউটেশনের একটা বড় এক্সাম্পল রয়েছে, ঠিক আছে। সচরাচর এই এক্সাম্পলটা থেকে প্রচুর প্রশ্ন আসে সবার। নিটের স্টুডেন্টরা একদম ভালো করে দেখবে, এএনএম জিএনএম বিএসসি নার্সিং। আমি হয়তো শুরুতে বিএসসি নার্সিং কথাটা উল্লেখ করতে ভুলে গেছি, বাট আমি সবাইকেই অ্যাড্রেস করার চেষ্টা করছি। মিউটেশন তোমাদের সবার সিলেবাসে রয়েছে, ঠিক আছে। তো বিএসসি নার্সিংয়ের স্টুডেন্টরা একটু দেখে নাও, সবাই দেখে নাও যে এক্সাম্পল, একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে এখানে যে সিকেল সেল অ্যানিমিয়া। দারুণ রোগ মানে রোগটা ভালো না, বাট দারুণ রোগ মানে খুব পপুলার একটা রোগ। কি হয়? সিকেল সেল। সিকেল শব্দের অর্থ হচ্ছে কাস্তে। কাস্তে জানো তো? কাস্তে কীরকম দেখতে হয়? এইরকম। এই যে সামনের পোর্শনটা খুব ছুচলো পারা হয়। কি হয় আমি আগে একটু বলে দিই যে সিকেল সেল অ্যানিমিয়াতে এখানে এই অ্যানিমিয়া হচ্ছে এক ধরনের রোগ যেখানে রক্তাল্পতা হয়, এবং এই রক্তাল্পতা হওয়ার পেছনে যে কারণটা সেটা হচ্ছে যে আরবিসি থাকে, যে আরবিসি লোহিত রক্তকণিকা, আরবিসি, তার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে। তো হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায় এখানে। তার অন্যতম কারণ হচ্ছে যে আরবিসি এর যে স্ট্রাকচার দ্বিঅবতলাকার থাকে বা কারো ক্ষেত্রে গোলাকারও হয়ে থাকে, সেটা পরিবর্তিত হয়ে এই কাস্তের মতো হয়ে যায়। এই রোগে এই লক্ষণটাই দেখতে পাওয়া যায়। এই রোগের এটাই সিমটমস না, সরি, এটা এফেক্ট, যে কি হয়ে যাবে যদি এই ধরনের মিউটেশন হয়ে থাকে, তাহলে এই সিকেল সেল অ্যানিমিয়াতে আরবিসিটা হয়ে যায় কাস্তের মতো দেখতে, ঠিক আছে। এইবারে ঘটনা হচ্ছে যে সিকেল সেল অ্যানিমিয়াতে আসলে কি হয় না, এই ভেতরের জায়গাটা থেকে কিন্তু তোমরা নিটের যারা পরীক্ষা দিচ্ছ বা যারা কেউ যদি সেট এক্সামও দিচ্ছ, ঠিক আছে, তারাও কিন্তু এইখান থেকে একটা প্রশ্ন আশা করতে পারো, ঠিক আছে। মানে সেট বা নেটের মতন পরীক্ষাতেও কিন্তু এখান থেকে প্রশ্ন থাকে, প্রিভিয়াস ইয়ার খুলে দেখে নিতে পারো। যাই হোক, চলো, যার প্রয়োজন মনে হবে সে দেখবে, যার প্রয়োজন মনে হবে না সে তার দেখার দরকার নেই। আমি মানে যদি কারো হেল্প হয়ে যায় তো
হয়ে যাবে ব্যাস। তো সিকেল সেল অ্যানিমিয়াতে আরবিসি যে লোহিত রক্তকণিকা থাকে তার যে বিটা শৃঙ্খলটা থাকে সেখানে 6th পজিশনে কি হয় না একটা অ্যামাইনো অ্যাসিড থাকে। আমরা জানি যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড 3টা নিউক্লিওটাইড নিয়ে একটা অ্যামাইনো অ্যাসিড হয়, যেটা জেনেটিক কোডে তোমরা পড়েছো অনেকে। তো 3টা নিউক্লিওটাইড যেমন GAG, এটা দিয়ে কি তৈরি হয়, এটা দিয়ে গ্লুটামিক অ্যাসিড তৈরি হয়। এই গ্লুটামিক অ্যাসিডের এই যে শৃঙ্খলের এই জায়গাটা স্পেসিফিক, এই জায়গাটাতে একটা পরিবর্তন হয়ে যায়। কি হয়ে যায়, এখানে মিউটেশন হয়ে যায়, mRNA-তে মিউটেশনটা হয়। এবং নর্মালে যেটা GAG সেটা অ্যাবনর্মাল হয়ে এটা পরিবর্তিত হয়ে ইউ হয়ে যায়। এবার বলতে পারো ইউ কী করে হলো না, এটা যেহেতু mRNA-তে হচ্ছে তার জন্য ইউ হলো, আদারওয়াইজ এটা কি হতো, টি হতো। যদি DNA-তে হতো, জানি এইগুলো ক্লিয়ার আছে হয়তো, যদি কারোর নাও থাকে ক্লিয়ার কমেন্টে যদি একটু লিখে দাও তাহলে আমি ওইটা ক্লিয়ার করার চেষ্টা করে দেবো, সেটা যে কেউ হতে পারো। আচ্ছা, তাহলে এর জায়গায় যদি ইউ হয়, মানে ইউ হচ্ছে, এ পরিবর্তন হয়ে ইউ হয়ে গেল, তো সঙ্গে সঙ্গে কী হয়ে গেল, অ্যামাইনো অ্যাসিডের নেম চেঞ্জ হয়ে গেল, তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেল। এতক্ষণ সে গ্লুটামিক অ্যাসিড ছিল, এখন সে ভ্যালিন হয়ে গেল, তা এর পরিবর্তনে যখন ইউ হয়ে গেল তো ভ্যালিন হয়ে গেল। এবারে তোমরা বেসিক জায়গা একটা সবারই জানো নিশ্চয়ই, যে ধরো এখানে একটা সিকোয়েন্স ছিল যেখানে গ্লুটামিক অ্যাসিড ছিল এবং সেই অ্যামাইনো অ্যাসিডের একটা সিকোয়েন্স দিয়ে একটা প্রোটিন তৈরি হচ্ছিল। যখন এই সিকোয়েন্সের মধ্যে একটা অ্যামাইনো অ্যাসিড পরিবর্তন হয়ে গেল তখন সেই নর্মাল প্রোটিন আর হবে না, যে নর্মাল প্রোটিনটা হওয়ার কথা ছিল এখন আর নর্মাল প্রোটিনটা হবে না, নো নর্মাল প্রোটিন। তো কি হবে এখন একটা যেটা হবে সেটা একটা অ্যাবনর্মাল প্রোটিনে পরিণত হবে। এবং তার জন্য বিটা শৃঙ্খলের প্রোটিনের যে বিটা শৃঙ্খলটা, ঠিক আছে, একটা প্রোটিন তো অনেকগুলো শৃঙ্খল নিয়ে তৈরি হয়, তো হেলিক্স বা শৃঙ্খল, সেই বিটা শৃঙ্খলের স্ট্রাকচারে হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা পরিবর্তন হয়ে যায় এবং গোল কিংবা দ্বিঅবতলাকার যে কোনো আরবিসি এরই সেটাই পরিবর্তন হয়ে যায় এবং সেটা কেমন হয়ে যায়, সিকেল সেল হয়ে যায়। এই জন্য প্রথমে যেটা বেশি অক্সিজেন পরিবাহিত করতে পারতো আরবিসিটা, এখন সে বেশি অক্সিজেন পরিবহন করতে পারে না। তার বদলে কি পারে, তার বদলে যেটা পারে সেটা হচ্ছে কম অক্সিজেন পরিবহন করে, একদম কম। যেহেতু কম অক্সিজেন পরিবহন করে তার জন্য যেটা হয় সমস্যা, সেটা হচ্ছে যে জাতক জাতিকা মানে যে শিশুটার ক্ষেত্রে এটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, সে অ্যানিমিক হয়ে যায়, ঠিক আছে, তার শ্বাস প্রশ্বাসে এবং নানান ধরনের সমস্যা হতে পারে, ঠিক আছে। তো এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা আমরা ডিটেলসে আলোচনা করলাম কি না, আমরা পয়েন্ট মিউটেশন বা জিন মিউটেশন আলোচনা করছি। এবং জিন মিউটেশনের মধ্যে একটা টাইপ যেটার নাম হচ্ছে ফার্স্ট টাইপ, সেটা হচ্ছে সাবস্টিটিউশন মিউটেশনের দুটো টাইপকে এবং উইথ এক্সাম্পল আমরা এখানে ডেসক্রাইব করলাম। আই হোপ বোঝা গেছে সবার ক্ষেত্রে, ঠিক আছে। বেশ, নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রেম শিফট মিউটেশন। তো ফ্রেম শিফট মিউটেশন দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইনসারশন যাকে আমরা অ্যাডিশনও বলে থাকি, একটা হচ্ছে ডিলিশন বা সাবস্ট্রাকশন, ঠিক আছে। দেখা যাক কী হচ্ছে। ইনসারশনে কি হচ্ছে, যে ধরো একটা সিকোয়েন্স আছে, ঠিক আছে, সিকোয়েন্সটা হচ্ছে TCTCGCA, ঠিক আছে। তার অপোজিটে যে সিকোয়েন্সটা আছে টি এর জায়গায় এ থাকার কথা, সি এর জায়গায় জি থাকার কথা, আচ্ছা, টি এর জায়গায় আবার এ থাকার কথা, সি এর জায়গায় জি, ইত্যাদি ইত্যাদি। এখন কি হচ্ছে না, এখন যেটা হচ্ছে ধরো এই স্পেসিফিক একটা জায়গাতে যেখানে সি আর জি এর মাঝখানে, ঠিক আছে, সেখানে কোনো নিউক্লিওটাইড বাইরে থেকে সে এসে যুক্ত হচ্ছে। কারা, ধরো লেটস সাপোজ এ যুক্ত হচ্ছে, দুটো অ্যাডেনিন যুক্ত হচ্ছে। তো যদি দুটো অ্যাডেনিন যুক্ত হয় অপোজিটে অবশ্যই দুটো থাইমিন যুক্ত হতে হবে, নাহলে বন্ড ক্রিয়েট হবে না। এর সাথে টিকে বন্ড করতেই হবে ডাবল বন্ড দিয়ে। তো কোথাও যদি এ যুক্ত হয় তাকে টি অপোজিটে চায়, যাই হোক, তাহলে এইটুকু আমরা শিওর যে এইরকম কম্বিনেশনে ওরা যুক্ত হবে। বাট কোথায় ঢুকছে, একটা পুরো জিন সিকোয়েন্স আছে তার মাঝখান বরাবর, মাঝখানে ঢুকে যাচ্ছে, মাঝখানে ঢুকছে এবং
যে জিন সিকোয়েন্সটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেল। যেমন TCTC GCA ছিল, সেটা চেঞ্জ হয়ে TCTCAAGCA। মানে যদি আমি এইখান থেকেই শুরু করি, যে তাহলে ধরো এখানে যে অ্যামাইনো অ্যাসিডটা আগে যেটা হতো, এইটা দিয়ে একটা অ্যামাইনো অ্যাসিড, এইটা দিয়ে একটা অ্যামাইনো অ্যাসিড, তো এইটা আর কাউন্ট হবে না। এবার কি হয়ে গেল, এবার এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। বুঝতে পারছো নিশ্চয়ই? মানে ট্রান্সলেশন যখন হবে, ট্রান্সক্রিপশনের পর ট্রান্সলেশন যখন হবে, তখন অ্যামাইনো অ্যাসিডগুলো চেঞ্জ হয়ে যাবে, ফলে জিনটা চেঞ্জ হয়ে যাবে, প্রোটিনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। তো স্বাভাবিক থেকে কি হয়ে গেল, একটা সংযোজন বা সংযুক্তি বা সংযোজন হয়েছে। ঠিক আছে, মিউটেশন হয়ে যাওয়ার পর, তার জন্য একে ইনসারশন বলছি বা অ্যাডিশনও বলতে পারি এই জায়গাটাকে। আবার আরেকটা যেটা আমরা দেখতে পাবো এইটার মধ্যে, ফ্রেন্ডশিপের মধ্যে আরেকটা এক্সাম্পল, আরেকটা টাইপস হচ্ছে, যেটা হচ্ছে ডিলিশন। এখন একটু আগে যেটা আমরা দেখলাম সেটা তো যুক্ত হচ্ছে বাইরে থেকে নিউক্লিওটাইড। এখানে আমরা নিউক্লিওটাইডের যে সিকোয়েন্সটা রয়েছে তার থেকে ভেতর থেকে কেউ যদি বেরিয়ে যায় কোনো কারণবশত কাটা ছেঁড়া হয়ে, ঠিক আছে, অনেক সময় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইত্যাদি এদের জন্য কাটাছেঁড়া হয়ে যায়, এবং যদি বেরিয়ে যায় তখন কি হয়, নর্মাল যে সিকোয়েন্সটা ছিল, লেটস সাপোজ TCTCGCATGG ছিল, এই সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে এখন নতুন যে সিকোয়েন্সটা হলো সেটা হচ্ছে TCTCATGG। সো এটা হচ্ছে নতুন সিকোয়েন্স। বোঝা গেল? তো এটা কিসে দেখতে পাচ্ছি, পয়েন্ট মিউটেশনের মধ্যে বা জিন মিউটেশনের মধ্যে, ফ্রেন্ডশিপের মধ্যে যখন আমরা সেকেন্ড দেখছি ডিলিশন, বা একে আমরা আবার কি বলছি, সাবস্ট্রাকশনও বলছি। তাহলে স্বাভাবিক যেটা ছিল তার থেকে কি হলো, তার স্পেসিফিক জায়গাটা থেকে ওই নিউক্লিওটাইডটা কি হয়ে গেল, বেরিয়ে গেল। ঠিক আছে, তো এইটা হচ্ছে ঘটনা। এবার আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশন। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশন। ক্রোমোজোমাল মিউটেশন যেটা জিন মিউটেশন ছিল তার থেকে একটু আলাদা। এখানে কি হয়, ক্রোমোজোমাল মিউটেশনে আমরা একটা ক্রোমোজোমের মধ্যে পরিবর্তন দেখতে পাবো। ঠিক আছে, এতক্ষণ যেমনি একটা সিঙ্গেল নিউক্লিওটাইড নিয়ে মাথা খারাপ করছিলাম আমরা, এখন যেটা দেখতে পাবো, এখানে নিউক্লিওটাইডের সংখ্যা বাড়বে আইদার, অর পুরো ক্রোমোজোমটা নিয়ে কথা বলবো নেক্সট, বা পুরো প্লয়েডিটা নিয়ে কথা বলতে পারি। সো লেটস স্টার্ট। ক্রোমোজোমাল মিউটেশন হচ্ছে ক্রোমোজোম স্তরে আকৃতি বা সংখ্যার পরিবর্তন, তাকে ক্রোমোজোমাল, মানে ক্রোমোজোমেরই কিছু পরিবর্তন হতে হবে, তখন সেটাকে আমরা ক্রোমোজোমাল মিউটেশন বলছি। ঠিক আছে, দু ধরনের হয় মেজরলি, এবং দুটোই বেশ একটু মানে পড়বার জায়গা আছে, বুঝবার জায়গা আছে, সময় লাগবে। এই ভিডিওটাতে একটাই আমি পুরোটা একসাথে দিয়ে দিচ্ছি, পারলে পরে শর্ট আকারে ছোটো ছোটো করে দেবো। একসাথে এই জন্যই দেবো যে একবারের জন্য পড়বে তার পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক, আমি এটা স্বীকার করছি যে এটার থেকেও আরও ব্রডলি করা সম্ভব। বহু বইয়ে আরও অনেক স্ট্যান্ডার্ড বই আছে, আমি কিন্তু এটা এত স্ট্যান্ডার্ড করতে যাইনি, কেন কি আমার বেস লেভেলের আমার এনএম জিএনএম স্টুডেন্টকেও আমি এখানে টার্গেট করছি, এসএসসি স্টুডেন্টদেরকেও, নেটের স্টুডেন্ট, এই সেটের স্টুডেন্ট যারাই আছো, যাদের এই টপিকের মধ্যে পড়ছে, তাদের অ্যাটলিস্ট রিভিশন বা একটা বেসিক বা বেসটা ক্লিয়ার হয়ে যাবে, তার জন্যই এইটুকুই টার্গেট। একবার যদি এটা বোঝা হয়ে যায়, তোমাদের কাছে বই আছে বা নেটে সার্চ করলে বা কোনো এআই অ্যাপে সার্চ করলে এর থেকে আরও অনেক বেশি ইনফরমেশান কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। সো সেটা করে নিতে পারবে তোমরা, আমার এইটুকু বিশ্বাস সবার প্রতি। এবার ক্রোমোজোমাল মিউটেশনটা বেশ বড়, তার মধ্যে দুটো মেজর ভাগ আছে। একটা হচ্ছে ক্রোমোজোমালের স্ট্রাকচারে যদি কোনো রকম পরিবর্তন হয়ে যায়, এবং ক্রোমোজোমের নাম্বারে যদি কোনো পরিবর্তন হয়ে যায়। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রোমোজোমের স্ট্রাকচার বা গঠনের যদি কোনো পরিবর্তন হয়, তাহলে সেটাকে আমরা দেখো বেসিক্যালি আমরা ক্রোমোজোমকে এইভাবে আঁকি, বাট অনেক সময় পড়ার সুবিধার্থে আমরা এরকম করেও ক্রোমোজোমকে ইন্ডিকেট করি। ঠিক আছে, তো এখানে মিউটেশন যখন পড়বো তখন আমরা ক্রোমোজোমকে এইভাবে কিংবা এইভাবে, মানে সেন্ট্রোমিয়ারকে মাঝখানে কিংবা সেন্ট্রোমিয়ারকে সাইডে দিয়ে আমরা কিন্তু এই টপিকটা ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমেই ক্রোমোজোমের গঠনের পরিবর্তন যখন আমরা দেখছি, তখন প্রথমে যেটা দেখব ডিলিশন দেখব। ডিলিশন বা ডেফিসিয়েন্সি। ডিলিশন মানে হচ্ছে, ধরো একটা ক্রোমোজোম আছে নর্মাল, ঠিক আছে, তা আমি ধরো এটা সেন্ট্রোমিয়ার,
এটা সেন্ট্রোমিয়ার, এটা আমার ক্রোমোজোম। ক্রোমোজোমে কি আছে? এ বি সি ডি ই এফ জি এইচের একটা সিকোয়েন্স আছে। এইটুকুই ধরো জিন নর্মাল অবস্থাতে রয়েছে। আমি বলছি যে যদি কোনো রকমভাবে এই পুরো সিকোয়েন্সের মধ্যে থেকে জি আর এইচটা বাদ চলে যায়, জিএইচ কোথায় ছিল? সাইডে ছিল। যদি বাদ চলে যায় তখন আমি কি বলবো? ক্রোমোজোমের কিছু অংশ ক্রোমোজোম থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, অর্থাৎ এটা এক ধরনের ডিলিশন হয়ে গেল, বা এটা এক ধরনের ডেফিসিয়েন্সি হয়ে গেল। ওই ক্রোমোজোমের যে যতটা জায়গা ছিল তার থেকে কমে গেল, বা যতটা সিকোয়েন্স ছিল জিনের সেই জিনটার মধ্যে নিউক্লিওটাইডের সংখ্যা কমে গেল। তখন এই ধরনের মিউটেশনকে আমরা কি বলবো? ডিলিশন বলবো। এইবারে এই ডিলিশন দু ধরনের হয়ে থাকে, দেখতেই পাচ্ছ এখানে আমি করে রেখেছি, ঠিক আছে? এই জন্যই আমি করে রেখেছি যাতে দুটোই হয়, তোমাদের একটা নোটসের আইডিয়াটাও ক্লিয়ার হয়ে যায়। আর আমি আরও যদি লিখে লিখে করতাম তাহলে এটা আরও টাইম টেকিং হয়ে যেত, ঠিক আছে? তাহলে ডিলিশন হয়ে গেল। এই দিকে যদি সাইড থেকে কোনো অংশ যদি বেরিয়ে যায় তখন সেটাকে আমরা প্রান্তীয় বা টার্মিনাল ডিলিশন বলবো। ক্রোমোজোমের ধারের অংশ থেকে যদি বেরিয়ে যায়, আর যদি মাঝখান বরাবর যদি কোনো অংশে ডিলিশন হয়ে যায়, মাঝখান বরাবর মানে ধরো যদি সি আর ডি বেরিয়ে যায়, এই যে ধরো এখানে সি আর ডি বেরিয়ে গেল, তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ যেটা ছিল এ বি ই এফ জি এইচ হয়ে গেল, এটা রয়ে গেল আর এইটা গেল বেরিয়ে। তখন এটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল ডিলিশন, মাঝখানের বা অন্তর্বর্তী ডিলিশন বলা হয়। ক্রোমোজোমের মাঝের অংশ যদি বেরিয়ে যায় তখন এটাকে বলা হয়। তো এই দুটো টাইপ আমরা কিসের আন্ডারে পড়লাম? ডিলিশনের আন্ডারে পড়লাম, যেটা ক্রোমোজোমের গঠন এর যদি কোনো পরিবর্তন হয় বা মিউটেশন হয় তখন সেটা আমরা দেখতে পাবো। নেক্সট আমরা দেখব ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন মানে ক্রোমোজোমের কোনো অংশ রয়েছে সেটা যদি ডাবল হয়ে যায়। তো ডুপ্লিকেশন আমরা প্রথমে একটা দেখব, যে লেটস সাপোজ যে একটা ক্রোমোজোম রয়েছে, ধরো এইটাই রয়েছে ক্রোমোজোম, এইটা, ঠিক আছে? এটা একটা ক্রোমোজোম রয়েছে, ঠিক আছে? এইখানে তার সেন্ট্রোমিয়ার এবং তার সিকোয়েন্স রয়েছে এ বি সি ডি ই এফ জি এইচ। কোনো কারণবশত কি হলো না, এই যে সিডি রয়েছে, সিডি ডাবল হয়ে গেছে এবং ডাবল হয়ে সে পাশটাতেই বসেছে, এই নয় যে দূরে কোথাও চলে গেছে। তাহলে এ আর বি এর পাশে সিডি রয়েছে, সিডি ডাবল হয়ে গেছে কোনো রকমে এবং সে পাশটাতেই বসেছে, তখন সেইটাকে আমরা ডুপ্লিকেশন বলছি। এবং স্পেসিফিক্যালি এই যেটা এক্সাম্পলটা বললাম তাকে টেন্ডেম ডুপ্লিকেশন বলে। টেন্ডেম ডুপ্লিকেশন মানে হচ্ছে নিজের স্বাভাবিক বিন্যাস যেটা রয়েছে সেখানে দুইবার একইভাবে যদি সজ্জিত হয় তখন সেটাকে বলা হয় টেন্ডেম ডুপ্লিকেশন। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে যদি সিডি ডুপ্লিকেশন হচ্ছে বা প্রথমে সিডি আর পরে ডি আর সি আকারে যদি থাকে, মানে যখন মিউটেশন হচ্ছে তখন সিডি ছিল, সিডি পরে ডি আর সি হয়েছে। আচ্ছা, সিডি তো ছিলই, সিডি ডুপ্লিকেট হয়ে ডিসি হয়েছে। এই টোটাল যখন ওরা বসছে এ বির পাশেই বসছে, বাট সিডি একবার হচ্ছে পরে ডিসি হচ্ছে, তখন এটাকে বলা হয় রিভার্স টেন্ডেম ডুপ্লিকেশন। তার মানে জিনের স্বাভাবিক বিন্যাসের সঙ্গে ডুপ্লিকেশন অংশ যদি বিপরীতভাবে সাজানো থাকে তবে সেই পরিবর্তনকে রিভার্স টেন্ডেম ডুপ্লিকেশন বলে। আচ্ছা, আমার এখানে একটা বক্তব্য আছে, যে বক্তব্যটা হচ্ছে এটাই যে অনেকেই আমার স্টুডেন্ট মানে সিবিএসসি থেকে থাকে, তাদের ইংরেজিতে পড়তে হয়, ঠিক আছে? আমি শুধুমাত্র বাংলা ভাষী যারা, সে যে জায়গা থেকেই হোক, যেভাবেই হোক, এমনকি এসএসসিতেও হয়তো 11-12 আমি এক্স্যাক্টলি জানি না, হয় মানে আমি জানি যে এতটুকু জানি যে যারা দাদা দিদিরা পরীক্ষা দিয়েছিল তারা ইংরেজিতে পরীক্ষা দিয়েছিল। তো এই নোটটা তো লিখলে চলবে না, বা এই নোটটা যদি তাদের স্ট্যান্ডার্ড মনে হয় হবে না, তাকে ট্রান্সলেট করে নিতে হবে। বাট আমি এই জন্যই বাংলায় নোট বানাই, নিজের সুবিধার্থে। মানে বাংলায় নোট বানালে একটাই সুবিধা, যে পরে যখন নিজে পড়ি তখন জিনিসগুলো ভালোভাবে খাপে খাপে বসে যায়। তো আমার একটাই রিকোয়েস্ট রইল, যারা অন্য মানে অন্য ল্যাঙ্গুয়েজে, ইংরেজিতে বা হিন্দিতে যাদেরই দরকার হবে, জিনিসটা বুঝে যাও, পরে ট্রান্সলেট করে নিও, ঠিক আছে? ও বিভিন্ন বইয়ে তো এইগুলো রয়েছে, বই থেকেই লেখা হয়েছে আমার, ঠিক আছে? যাই হোক, তো আমরা
কি আলোচনা করলাম আমরা? রিভার্স ট্যান্ডেম ডুপ্লিকেশন আলোচনা করলাম। এবং নেক্সট আরেকটা যেটা হতে পারে যে ধরো সিডি, আবার সিডিরই ডুপ্লিকেশন হচ্ছে, বাট প্রথমবার সিডি এবির পাশে বসছে, পরের বার হয়তো অন্য কোথাও বসছে সেই ক্রোমোজোমের, মানে এফ জি এর পাশে বসে গেল সিডি, তখন সেইটাকে বলা হয় ডিসপ্লেসড, মানে অন্য জায়গায় প্লেসড হয়ে গেছে। তো ডিসপ্লেসড ডুপ্লিকেশন এখানে দেখতে পাবো। ডুপ্লিকেটেড অংশটি স্বাভাবিক বিন্যাসের সংলগ্ন স্থানে সজ্জিত না থেকে একই ক্রোমোজোমের সঙ্গে দূরবর্তী অংশে যদি যায় তখন সেটাকে আমরা ডিসপ্লেসডও বলতে পারি। ঠিক আছে, বেশ। তো ডুপ্লিকেশনের একটা এক্সাম্পল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ড্রোসোফিলা মেলানোগাস্টার, যেটা ফল মাছি রয়েছে আমাদের, ঠিক আছে, তার একটা বিশেষ জিন রয়েছে বার আই, চোখ, বার চোখ যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, তার যে এক্স ক্রোমোজোম সেখানে ডুপ্লিকেশন হয়েছে। কি করে হয়েছে? তার যে এক্স ক্রোমোজোম রয়েছে সেখানে যে 16 নাম্বার 16A ক্রোমোজোম, এক্স ক্রোমোজোমের 16A অংশে সেখানে 2 বার ডুপ্লিকেশন হয়েছে জিনের, তার জন্য এই বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে। তো এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম সেটা ছিল ডুপ্লিকেশন। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনভার্সন। ইনভার্সন মানে হচ্ছে ক্রোমোজোমের কোনো অংশ যদি দুটি, মানে কোনো একটা নির্দিষ্ট অংশে যদি ভাঙন ধরে এবং সেই ভাঙনটা যদি, যে পোর্শনটা ভাঙছে সেটা যদি আরও 180 ডিগ্রি ঘুরে যায়, মানে যেমন ছিল এই মুখে ছিল, ধরো পরে যখন ঘুরে বসছে তখন এই মুখে হয়ে বসে, তখন সেই কাটা অংশের সঙ্গে যুক্ত হয়ে আগের মতোই একই দৈর্ঘ্যের ক্রোমোজোম গঠন করে, বাট কি হয়ে যায়, তার সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যায়। লেটস সাপোজ এ বি সি ডি ই এফ জি এইচ এর একটা ক্রোমোজোম, এখানে সেন্ট্রোমিয়ার রয়েছে, এইদিকে যে কোনো একটা পি কিংবা কিউ আর্মে এতগুলো সিকোয়েন্স রয়েছে। ঠিক আছে, এইবারে এই এ বি সি ডি ই এফ জি এইচ যেটা রয়েছে জিনগুলো, তাদের সি থেকে এফ অবধি কোনো কারণে কেটে গেছে, বাট কেটে যাওয়ার সাথে সাথে যেটা হয়েছে সেটা রিভার্সে বসে গেছে। কি হয়েছে? এফ অবধি কেটেছে, তাহলে এফ থেকে শুরু করে এফ ই ডি সি, এফ ই ডি সি বসে গেছে, তখন সেটাকে আমরা বলছি ইনভার্সন। দেখো এই ইনভার্সন আবার দু ধরনের হতে পারে। আমি একটু আগেই বললাম সেন্ট্রোমিয়ারটা একদম সাইডে আছে আর এইদিকে যে কোনো একটা আর্মের মধ্যে এই ঘটনাটা ঘটছে, তখন সেটা যে ইনভার্সন হচ্ছে সেটাকে প্যারাসেন্ট্রিক ইনভার্সন বলছে। বাট যদি এরকম হয় যে সেন্ট্রোমিয়ার একদিকে, তার যে কোনো একটা বাহুতে এই ঘটনাটা ঘটছে, বাট যখন ইনভার্সন হচ্ছে তখন সেন্ট্রোমিয়ার মাঝে চলে আসছে, সেই সব ক্ষেত্রে এখানে দেখো ইএফ আর ডিসি, ঠিক আছে, এখানে এফ ই হবে আর ডিসি, ঠিক আছে, চেঞ্জ করে দিচ্ছি, এটা এফ ই আর ডিসি যখন হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা পেরিসেন্ট্রিক ইনভার্সন বলছি। তাহলে ইনভার্সন দু ধরনের, একটা হচ্ছে প্যারাসেন্ট্রিক, একটা পেরিসেন্ট্রিক। প্যারাসেন্ট্রিকে আমরা যেটা দেখছি সেটা রিভার্সে বসবে, সেই জায়গাতেই কোনো জায়গা পরিবর্তন হচ্ছে না। বাট যদি পেরিসেন্ট্রিক হয় তাহলে অবশ্যই সেন্ট্রোমিয়ারের এই দিকে কিছুটা অংশ, সেন্ট্রোমিয়ারের এই দিকে কিছুটা অংশ চলে আসতে পারে। ব্যাস, তাহলে বোঝা গেল নিশ্চয়ই প্যারাসেন্ট্রিক ইনভার্সন, পেরিসেন্ট্রিক ইনভার্সন। যদি উল্টো দিকে ঘুরে যায় এবং সেন্ট্রোমিয়ারের একটা দিকেই থাকে, অন্তর্ভুক্ত যদি না হয় সেন্ট্রোমিয়ার, তখন সেটা হয়ে যাবে প্যারাসেন্ট্রিক। আর যদি সেন্ট্রোমিয়ার অন্তর্ভুক্ত হয়, সেন্ট্রোমিয়ারের অন্তর্ভুক্তি থাকে, তখন সেটা হয়ে যাবে পেরিসেন্ট্রিক। এক্সাম্পলে আমরা এটা দেখতে পারি যে একটা পেরিসেন্ট্রিক বা দুটোর ক্ষেত্রেই, মানে ইনভার্সনের ক্ষেত্রেই আমরা দেখতে পাই ড্রোসোফিলা একটা হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, এর ক্ষেত্রে প্রচুর দেখতে পাওয়া যায়। নেক্সট আমরা দেখব ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশন হচ্ছে ক্রোমোজোমের কাটা অংশ যদি অন্য অসমসত্ব ক্রোমোজোমে স্থানান্তরিত হয় তখন সেটাকে ট্রান্সলোকেশন বলছে। ধরো এখানে দুটো ক্রোমোজোম আছে, এটা তার সেন্ট্রোমিয়ার, তার এটা পি কিংবা কিউ আর্ম, ঠিক আছে। তো দুটো আমরা জানি যে একটা ডিএনএ আর এখানে একটা ডিএনএ, দুটো স্ট্যান্ড মিলে একটা কমপ্লিট ডিএনএ তৈরি হয়। তো এই সেগমেন্টটা, এইটুকু সেগমেন্টটা যে জিনগুলো আছে, একটা আর্মে আছে এ বি সি ডি ই এফ জি এইচ,
একটা আমি আছে MNOPQRST। বলছে যদি সেগমেন্টটা ধরো জি আর এইচ কেটে গেছে, কেটে গিয়ে যদি এই নিচের আর্মটাতে বসে, এরকম দুটো ক্রোমোজোম আছে, এর কিছুটা অংশ কেটে যদি এর নিচটাতে বসে, তো এর দৈর্ঘ্যটা বেড়ে যেতে পারে, এর দৈর্ঘ্যটা কমে যেতে পারে, এইটুকুই পরিবর্তন। আমি আগেই বললাম যে আমাদের নর্মালি আমরা ক্রোমোজোম এইভাবে লিখি, এইখানে পড়ার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে এরকম করে লিখছি। ABC এগুলোকে একটা জিন, এটা কিন্তু নিউক্লিওটাইড নয়, ঠিক আছে। কোনো যদি সমস্যা হয় বা যদি মনে হচ্ছে যে আমিও হয়তো কিছু একটা যেটাতে লিঙ্ক করতে পারছো না, সেটা রিভিজ আরেকবার দেখে নিও। আদারওয়াইজ তুমি কমেন্টে একটা মেসেজ করে দিও, ঠিক আছে। আমি চেষ্টা করব জায়গাটাকে আরেকবার ক্লিয়ার করে দেওয়া। তাহলে কি হচ্ছে, ধরো এই জায়গাটা কেটে বাদ চলে গেছে, এই জিনটা ক্রোমোজোমের এই অংশটাই বাদ, মানে এইটাকে যদি এরকম করে দেখায় তাহলে ধরো এই অংশটা বাদ, তাহলে কি হবে, এটা ছোট হয়ে যাবে, সেন্টোমিয়ারের এইখান থেকে এত দূর ছোট হয়ে গেল। বাট সেটা কি বলছে, এই অংশটা বাদ যায়নি, সে সাইডের যেটা আছে যে ক্রোমোজোমটা সমসত্ব, মানে তার অপোজিটে যেটা অসমসত্ব ক্রোমোজোম, তার সাথে যুক্ত হয়ে গেছে, তখন সেটাকে আমরা ট্রান্সলোকেশন বলছি। বাট এই ট্রান্সলোকেশন আবার অনেক ধরনের হয়ে থাকে, ঠিক আছে। ট্রান্সলোকেশন অনেক ধরনের হয়ে থাকে। ধরো এখানে একটা ট্রান্সলোকেশন আমরা দেখছি, ট্রান্সলোকেশন, সিম্পল ট্রান্সলোকেশন, তাহলে এই অংশটা কেটে গেছে, এই অংশটা যুক্ত হয়ে গেছে, ব্যাস, এখানে কোনো ঝামেলা নেই। ক্রোমোজোমের কাটা অংশ যদি অন্য অসমসত্ব ক্রোমোজোমের প্রান্তে যুক্ত হয়। বাট এখানে আরেকটা টাইপস হচ্ছে অন্তর্বর্তী ট্রান্সলোকেশন, মানে CRD কাটা গেছে, সেই CD মাঝখানে কাটা গেছে এই বাহুর, এই ক্রোমোজোমের এই বাহুতে, ও যুক্ত হয়েছে নেক্সট তার অসমসত্ব যে নেক্সট পাশের যে ক্রোমোজোমটা রয়েছে তার মাঝখানে, মানে P আর Qর মাঝখানে সে কি হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। এটাও এক ধরনের ট্রান্সলোকেশন। লোকেশন তো পরিবর্তন হচ্ছে, ট্রান্সলোকেশন মানে হচ্ছে লোকেশনের পরিবর্তন, তো সেটা পরিবর্তন হচ্ছে বাট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এটাকে আমরা অন্তর্বর্তী ট্রান্সলোকেশন বা ইন্টারক্যালারি ট্রান্সলোকেশন বলে থাকি। তাহলে ক্রোমোজোমের মাঝখানে কাটা অংশ অপর একটি ক্রোমোজোমের মাঝখানে যদি ঢুকে, তবে সেটাকে অন্তর্বর্তী ট্রান্সলোকেশন বলতে। নেক্সট আছে রেসিপ্রোকাল বা পারস্পরিক, মানে কি হচ্ছে, একটা ক্রোমোজোমের এই অংশ থেকে কাটা গেছে EFGH, সে কি হয়েছে, আচ্ছা আরেকটা ক্রোমোজোমেরও সেম, পাশাপাশি দুটো ক্রোমোজোমেরই এর এইখানটা কাটা গেছে, এর এইখানটা কাটা গেছে, আর এই অংশটা এই ক্রোমোজোমের সাথে যুক্ত হয়েছে, আর এই অংশটা এই ক্রোমোজোমের সাথে, যেটা ক্রসিং ওভারে হয়, তোমরা অনেক সময় দেখেছো, সেটাই আর কি। তো দেখো এখানে QRST এখানে যুক্ত হয়ে গেছে, আর EFGH এখানে যুক্ত হয়ে গেছে, তখন এটাকে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন আমরা বলতে পারি, ঠিক আছে। অল্টারনেটিভ হয়ে যাচ্ছে ব্যাপারটা। এর একটা এক্সাম্পল হচ্ছে, সুন্দর এক্সাম্পল, যেটা হিউম্যানের মধ্যে আমরা দেখতে পাই, যার দরুন শ্বেত রক্তকণিকাতে ক্যান্সার হয়, ঠিক আছে। এই রোগটাকে CMLও বলা হয়, ক্রনিক মাইলোজেনাস লিউকোমিয়াও বলা হয়, ঠিক আছে। ট্রান্সলোকেশনের ফলে কি হয়, 9th ক্রোমোজোম আর 12th ক্রোমোজোমের অংশ বিনিময় হয়, যার ফলে দু ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্সারের দুটো জিনকে এরা কি করে দেয়, অ্যাক্টিভ করে দেয়, এই মিউটেশনটা যদি হয়। এখানে দেখো আমি এখানে ছবির সাহায্যে 9th ক্রোমোজোম আর 12th ক্রোমোজোমের অংশ বিনিময়টা দেখিয়েছি, ঠিক আছে। এই ধরনের যখন অংশ বিনিময় হয় তখন এটাকে ফিলাডেলফিয়া ক্রোমোজোম বলা হয়, এবং এই ফিলাডেলফিয়া ক্রোমোজোম কি হয়, ক্যান্সারের জিনকে অ্যাক্টিভ করে। তো এইটা গেল, এতক্ষণ ধরে যেটা পড়লাম সেটা হলো ক্রোমোজোমের গঠনের যদি কোনো পরিবর্তন হয় তখন সেটাকে আমরা সেই মিউটেশনগুলো আমরা পড়লাম এতক্ষণ অবধি। নেক্সট আর একটুই বাকি আছে, এবারে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন। মানে ধরো ক্রোমোজোম 46টা ক্রোমোজোম আছে, দুটো ধরো কমে গেল, 44 হয়ে গেল, তখন সেটাকে ক্রোমোজোমাল মিউটেশন আমরা বলতে পারি, ঠিক আছে। তো এটাকে দুভাগে ভাগ করেছি, তার মধ্যে ইউপ্লয়েডি প্রথমে আলোচনা করব। ধরো প্লয়েডি নাম্বার অনুযায়ী আমরা N যারা হ্যাপ্লয়েড, ঠিক আছে, যেমন আমাদের গ্যামেট হ্যাপ্লয়েড হচ্ছে, 2N হচ্ছে ডিপ্লয়েড, আমাদের দেহকোষ। তো এইগুলোকে প্লয়েডি নাম্বার বলা হয়। এটার মানে হচ্ছে যে ক্রোমোজোমগুলো দুটো সেটে থাকবে,
মানে আমাদের 23টা ক্রোমোজোম দুটো সেটে আছে, তখন এটা 46 হয়ে যাচ্ছে, তখন আমরা হয়ে যাচ্ছি ডিপ্লয়েড। আচ্ছা, যদি গ্যামেটের কথা বলছি তখন একটাই সেট অফ ক্রোমোজোম থাকবে, তখন সেটাকে হ্যাপ্লয়েড বলছি। এটাও 23টাই থাকে আমাদের ক্ষেত্রে, বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। তো একটা থাকলে হ্যাপ্লয়েড, দুটো থাকলে ডিপ্লয়েড, তিনটে থাকলে ট্রিপ্লয়েড, চারটা থাকলে টেট্রাপ্লয়েড, পাঁচটা থাকলে পেন্টাপ্লয়েড, ছটা থাকলে হেক্সা, হেপ্টা, সাতটা, এইরকম করে পরপর হয়ে থাকে। কোনো কারণবশত কারো একটা ধরো এই ধরনের রয়েছে, ঠিক আছে, এই ধরনের পুরো একটা সেট যদি কারো একদিক থেকে অন্যদিকে চলে যায়, মানে 2n ছিল সে মাইনাস হয়ে গেল n, এইটা অন্য কারো একটা চলে গেল যা 2n ছিল প্লাস n হয়ে গেল, তো এখানে কি হয়ে যাবে, n হয়ে যাবে, আর এখানে বেড়ে 3n হয়ে যেতে পারে। তো এই ধরনের কেস যদি হয় তখন সেটাকে আমরা ইউপ্লয়েডির আন্ডারে ফেলি। এবার ইউপ্লয়েডি আবার দু ধরনের হতে পারে, একটা হচ্ছে অটো পলিপ্লয়েডি আর একটা হচ্ছে অ্যালো পলিপ্লয়েডি। অটো পলিপ্লয়েডি হচ্ছে প্রজাতির মধ্যে কোনো প্রজাতি তিনটে সেট অফ ক্রোমোজোমে একসাথে থাকতে পারে, হয়ে যেতে পারে, বা চারটা সেট অফ ক্রোমোজোমে একসাথে থাকতে পারে। অনেক সময় উদ্ভিদের ক্ষেত্রে তাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এই ধরনের ক্রসিং করানো হয়, আলু কলার ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। আচ্ছা, অ্যালোপ্লয়েডি কী হচ্ছে, যখন কোনো সংকরের মধ্যে এই ধরনের পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে, মানে ধরো এমন একটা জীব আছে যেটা এ দুটো তার জিন নিয়ে কথা হচ্ছে, এবং তার সাথে আরেকটা বি, মানে এখানে এম আর এন আমি লিখেছি, এম প্রকৃতির একটা স্পেসিস আর এন একটা প্রজাতি, দুটোর মধ্যে দুটো জিন পেয়েছি এ বি বি, এদের গ্যামেট হয়েছে এ আর বি। তো এদের যখন আমি ক্রসিং করাচ্ছি F1 জেনারেশন, তখন এ বি তৈরি হচ্ছে, বাট এ বি এর যে সমস্যাটা হচ্ছে যে এদের জিন কিন্তু আলাদা, যেহেতু আলাদা তো এদের F2 জেনারেশন হওয়া খুব অসম্ভব ব্যাপার। ফলে এদের কি হচ্ছে, কলচিসিন অ্যাপ্লাই করতে হয়, এসব ক্ষেত্রে কলচিসিন অ্যাপ্লাই করে এদের ডাবলিং করানো হয়, এ ডাবল এ হয়ে গেল, ডাবল বি হয়ে গেল, এইবারে এরা হয়ে গেল টেট্রাপ্লয়েড। তখন এই ধরনের প্লয়েডিকে বলা হয়। তাহলে এতক্ষণ একটা ছিল এ বি, এখন হয়ে গেল ডাবল এ ডাবল বি, তখন এটাকে বলবো অ্যালো পলিপ্লয়েডি, ঠিক আছে। সো এইটা ছিল এতক্ষণে আমাদের আলোচনা। এরপর আরেকটু বাকি রয়েছে, যেটার মধ্যে আমরা পাবো সেটা হচ্ছে যে একটা হচ্ছে অ্যানুপ্লয়েডি, ঠিক আছে, একটা হচ্ছে অ্যানুপ্লয়েডি, ঠিক আছে। অ্যানুপ্লয়েডি কাকে বলছি, যদি এক বা একাধিক ক্রোমোজোম কম বা বেশি হওয়াতে ডিপ্লয়েড সেট ক্রোমোজোম এর সংখ্যা কমে যায় বা বেড়ে যায়, তখন সেটাকে অ্যানুপ্লয়েডি বলি, ঠিক আছে। কেমন হতে পারে ব্যাপারটা, ধরো 2n আমাদের 46, এই 46 2n এর মধ্যে যদি 2n এর মধ্যে একটা ক্রোমোজোম কমে গেল, মানে এরকম করে পরপর 23 জোড়া আছে, 23 জোড়ার মধ্যে কোনো এক জোড়া, এই জোড়াটাকে বলছি, এদের মধ্যে দুটো কিংবা একটা কমে গেল, তখন কি হয়ে যাবে, আমার টোটাল যে 46টা আছে সেখান থেকে একটা যদি কমে যায় বা যুক্তও হয়ে যেতে পারে, তাহলে এটা যদি কমে যায় তো 45 আর বেড়ে যায় তো 47। তো এই কেসটাতে তখন সেটাকে আমরা অ্যানুপ্লয়েডি বলছি। অ্যানুপ্লয়েডির আন্ডারে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে হাইপার অ্যানুপ্লয়েডি, যেটা 2n+1 যদি হয়, মানে 46+1 মানুষের ক্ষেত্রে মানে 47 হবে এখানে। এই রকম কেসে কি হয়, ডাউন সিনড্রোম জাতীয় রোগ দেখতে পাওয়া যায়, এটাকে আমরা ট্রাইজোমিক বলি। এখানে যে রোগটা দেখতে পাওয়া যায়, এই ধরনের মিউটেশনের ফলে যে রোগটা হয় সেটাকে আমরা ডাউন সিনড্রোম বলে থাকি। এটা মানুষের 21 নম্বর ক্রোমোজোমে দেখতে পাওয়া যায়, মানুষের 21 নম্বর ক্রোমোজোমে দেখতে পাওয়া যায়। আরেকটা দেখতে পাওয়া যায় হাইপার অ্যানুপ্লয়েডি। এখানে কি হয়, 2n-1, মানে ধরো 46 ছিল, তার থেকে একটা ক্রোমোজোমের সেট বেরিয়ে গেছে কোনো দিকে, তো 45 হয়ে যায়। এটাকে এই ধরনের যদি চেঞ্জেস হয়, কোনো রকমের মিউটেশন হয়, তখন এক ধরনের রোগ হয়, সেটা মানুষের ক্ষেত্রে টার্নার
সিনড্রোম, টার্নার সিনড্রোম দেখতে পাওয়া যায়। আচ্ছা, আরেকটা হয় যেটা হচ্ছে নালিজুমি। যদি 2n -2 হয়ে যায়, মানে 46 - 2 মানে 44 হয়ে যায়, এই সব ক্ষেত্রে তখন সেটাকে নালিজুমি বলে। আমি বুঝতে পারছি এই শেষের যে অংশটা, এই বিশেষ করে এই ক্রোমোজোমের সংখ্যার জায়গাটা, এটাতে খুব বড় করে করিনি আমি। যদি কারো মনে হয় যে এটা আরও বড় করে করলে ভালো হয়, তাহলে একটু রিকোয়েস্ট করে, যেহেতু এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তার জন্য আমি সব জিনিসটাই সংক্ষেপে করেছি। একটু যদি মানে আমি যদি ফিল করতে পারি যে হ্যাঁ এই জায়গাটা বিশেষ করে করলে ভালো হতো, মানে এটা বিশেষ করে হওয়া সম্ভব, এটা সত্যি, তো তখন সেই ক্ষেত্রে আমি যদি ফিল করতে পারি, অবশ্যই এই জায়গাগুলো বড় করে আলাদা আলাদা করেও করে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা এত দূর পর্যন্তই রইল। এই পুরো ভিডিওটাতে একটা ভিডিও অবশ্যই থাকবে যেটাতে পুরো মিউটেশনটাই থাকবে, ঠিক আছে, শুরু থেকে শেষ অবধি। তো অবশ্যই যদি কারো ভালো লেগে থাকে তো রেসপন্স করবে। যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, আর ব্যাস ভালো লাগলে শেয়ারও করে দিতে পারো। থ্যাংক ইউ।